আমন্ত্রণ রাতের বাংলাদেশে শুরুতেই জানাবো শিরোনাম। পদ্মা সেতু গর্বের টাকার অঙ্কে বিচার করা যাবে না, প্রকল্পের সমাপনীতে প্রধানমন্ত্রী বললেন জ্ঞানীগুণীরা মানা করলেও জনগণ সাথে থাকায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একটা সিদ্ধান্ত বাংলাদেশকে অন্তত সেই মর্যাদা দিয়েছে যে আগে যারা কথায় কথায় আমাদের উপর খবরদারি করত আর ভাবখানা ছিল যে এরা ছাড়া বাংলাদেশ চলতেই পারবে না, সেই মানসিকতাটা বদলে গেছে। সরকার বিরোধী আন্দোলন জোরদারে নতুন পরিকল্পনা বিএনপির, দল গোছানোর পাশাপাশি সাধারণ মানুষকেও রাজপথে নামাতে চায় দলটি। গণতন্ত্র ফিরিয়ে আনতে গেলে আমাদের রাজপথে থাকতে হবে। আমাদের আর পিছপা হওয়ার, পিছনে যাওয়ার কোনো সুযোগ নাই। দেশ যেখানে গিয়ে দাঁড়িয়েছে, জনগণ তো মুক্তির পথ খুঁজছে। এখন একটা দিনের জনগণ অপেক্ষা করতে রাজি নেই। কোটা বিরোধী আন্দোলনের নেতাকর্মীদের হয়রানির অভিযোগ, যত বাধাই আসুক দাবি আদায়ে অনড় থাকার ঘোষণা। এই কোটায় এখন বর্তমান সময়ে এসে এটা নিজে একটা বৈষম্য তৈরি হয়েছে। যত বাধা আসে এটা আমাদের তত আরো বেশি উজ্জীবিত করে যে এই বিচার পুরোপুরি প্রক্রিয়াটা আসলে আমাদের সাথে ইনজাস্টিস করা হচ্ছে। উত্তর মধ্যাঞ্চলের কয়েক জেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি, চরম ভোগান্তিতে মানুষ, ত্রাণ পৌঁছেনি দুর্গতি অনেক এলাকায়। খাদ্য টাদ্য এখন পর্যন্ত কোনো কিছু আসে নাই, কোনো খোঁজ খবরও নাই। আজ 3 দিন থেকে খাওয়া দাওয়া নাই, বাচ্চা কাচ্চা নিয়ে খুবই কষ্টে আছে। বাজার ঘাট করতে পারি না, বাড়ি ঘরে থাকতে পারতাছি না। যুক্তরাজ্যে লেবার পার্টি নিরঙ্কুশ জয়, নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন কেইর স্টারমার, অভিনন্দন জানিয়েছেন পরাজিত ঋষি সুনাক। এছাড়াও রাতের বাংলাদেশে আরও থাকছে, দাবার চাল দিতে দিতেই না ফেরার দেশে পাড়ি জমালেন গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান, ক্রীড়াঙ্গনের শোকের ছায়া। এশিয়ান গেমসে চায়নাতে আমরা একসঙ্গে ছিলাম, এমন হঠাৎ করে হয়েছে, আমরা কেউ এটা এক্সপেক্ট করি নাই। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সঙ্গে আছি আমি মহিউদ্দিন মধু। পদ্মা সেতুকে শুধু টাকার অঙ্ক দিয়ে বিচার করা যাবে না, এই সেতু গর্বের সেতু। সফলভাবে এর নির্মাণ হওয়ায় বিশ্ব এখন বাংলাদেশকে সমীহ করে। আন্তর্জাতিকভাবে দেশের মানুষ বুক ফুলিয়ে চলতে পারে। মাওয়া প্রান্তে পদ্মা সেতু প্রকল্পের সমাপনী অনুষ্ঠানে এসব কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ভুয়া অভিযোগে বিশ্বব্যাংক অর্থায়ন বন্ধ করার পর জ্ঞানীগুণী সহ কেউ পাশে ছিল না, সাথে ছিল শুধু দেশের মানুষ। সহকর্মী মাহফুজ বিটুর ছবিতে আরো জানাচ্ছেন ভাস্কর ভাদুরী। গত 1.5 দশক ধরে আলোচিত ও দেশের সবথেকে বড় প্রকল্প পদ্মা সেতু। নানা ঘটনা প্রবাহের মধ্যে দিয়ে নির্মাণ করা এই সেতু দেশের দক্ষিণাঞ্চলের সঙ্গে রাজধানী ঢাকার সরাসরি সংযোগ স্থাপন করেছে। প্রায় 15 বছর ধরে চলমান এই প্রকল্পটির সমাপনী অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আয়োজনের মূল বক্তব্যে সরকার প্রধান বলেন, বিশাল এই কর্মযজ্ঞে যারা জড়িত ছিলেন তাদের ধন্যবাদ জানাতেই সুধী সমাবেশের আয়োজন। অনুমতি প্রার্থনা করছি। শেখ হাসিনার বক্তব্যে উঠে আসে পদ্মা সেতু নিয়ে বিভিন্ন ষড়যন্ত্রের কথা। একজন আন্ডার সেক্রেটারি আসলেন, তিনিও এসে এমন কিছু কথা বললেন যে আমি সেই দিনই তার সাথে কথা বলা বন্ধ করে দিলাম। তাই না, আমি বলে দিলাম আমেরিকা থেকে আর কেউ আসলে আমি কারোর সাথে আর দেখা করব না। আমি আর দেখা করি নাই। আন্তর্জাতিক বাধা থাকলেও দেশের মানুষের জন্যই পদ্মা সেতু নির্মাণ সম্ভব হয়েছে বলে জানান তিনি। আমাদের দেশের যারা এখন বুদ্ধিজীবী, জ্ঞানী, গুণী, প্রত্যেকেই বলে এটা করা সম্ভব না। আমি বলছি আমরা করব। বলে টাকা কোত্থেকে আসবে? আমরা 17 কোটি মানুষ, টাকা এসে যাবে। আমরা তো একদিনে সব টাকা খরচ করব না, যে টাকাই লাগুক আমরা আস্তে আস্তে করব, কিন্তু আমরা করব, এবার আমি নিজের টাকায় করব। যে জাতি রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছে তারা কখনোই মাথা নিচু করে চলবে না বলেও জানান বঙ্গবন্ধু কন্যা। এই সেতু আমাদের গর্বের সেতু, এটা টাকার অঙ্ক দিয়ে বিচার করার নয়।
এই একটা সিদ্ধান্ত, আমি শুধু এটুকু বলতে চাই যে এই একটা সিদ্ধান্ত বাংলাদেশকে অন্তত সেই মর্যাদা দিয়েছে যে আগে যারা কথায় কথায় আমাদের উপর খবরদারি করত আর ভাবখানা ছিল যে এরা ছাড়া বাংলাদেশ চলতেই পারবে না, সেই মানসিকতাটা বদলে গেছে। পদ্মা সেতু নির্মাণে যারা জমি দিয়ে সহায়তা করেছে তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানান সরকার প্রধান। এই সেতু নির্মাণের কাজের সময় যারা প্রাণ হারিয়েছেন তাদের কথাও স্মরণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 6.15 কিলোমিটারের এই সেতু বিশ্বের বুকে বাংলাদেশের নতুন প্রতিচ্ছবি। এটি শুধুমাত্র কোনো অবকাঠামো নয়, বরং মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে সম্মিলিত বাংলাদেশের সফলতার অর্জনের এক প্রতীক। উন্নত বিশ্বের সাথে তাল মেলাতে গেলে বাংলাদেশের বিপক্ষে ভবিষ্যতে নানা ধরনের ষড়যন্ত্র ও বাধার তৈরি হবে। তখন এই পদ্মা সেতুই হবে এক অনন্য অনুপ্রেরণা। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, মাওয়া, মুন্সিগঞ্জ। উদ্বোধনের 2 বছর পর সমাপ্তি ঘটল পদ্মা সেতু নির্মাণ প্রকল্প। শেষ হলো 15 বছরের যাত্রা। সমাপনীতে সুধী সমাবেশ ঘিরে তাই উচ্ছ্বাসের কমতে ছিল না নির্মাণ সংশ্লিষ্টদের। যাদের শ্রমে, ঘামে আর ত্যাগে আজকের এই পদ্মা সেতু, সেই শ্রমিকরা আপ্লুত প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আয়োজনে অংশ নিতে পেরে। মুন্সিগঞ্জের মাওয়া থেকে সাইফুদ্দিন রবিনের রিপোর্ট। নানান ধাপ পেরিয়ে 2009 সালে যাত্রা শুরু হয় স্বপ্নের এই পদ্মা সেতু নির্মাণ প্রকল্প। 2014 থেকে শুরু হয় সরেজমিন, কঠিন কঠোর কর্মযজ্ঞ। 2022-এর 25 জুন উদ্বোধনের মধ্য দিয়ে সেই অকল্পনীয় অবাস্তব সত্যকে হাতের মুঠোয় পড়ে নিল বাংলাদেশ। শুরু হলো 6.25 কিলোমিটার দৈর্ঘ্যের পদ্মা সেতুতে যান চলাচল। এবার এই পদ্মা সেতু নির্মাণ প্রকল্পের পুরোটা শেষ হলো, যাকে উপলক্ষ করে সেতুর মাওয়া প্রান্তে অনুষ্ঠিত হলো সুধী সমাবেশ। এটা আমাদের বিশ্বের কাছে একটা রোল মডেল। কি বলে কি করে যেন ধন্যবাদ কৃতজ্ঞতা জানাবো, ভাষা আমার নেই। যে আমার বুকটা ভরে যায় যে আমার দেশ এত বড় একটা পদ্মা সেতু, এই আমাদের যে অর্থনীতির চাকা সেটা ঘুরিয়ে দিয়েছে। পদ্মা সেতু উদ্বোধনের পরেও সেতুতে নদী শাসন, রেললাইন স্থাপন সংশ্লিষ্ট কিছু কাজ করতে হয় প্রকল্প সংশ্লিষ্টদের। সব কাজ শেষে 30 জুন সমাপ্তি ঘটে এই প্রকল্পের। সর্বশ্রেষ্ঠ অর্জনটি হলো নিজের টাকায় পদ্মা সেতু। এই সাহস, এই বিক্রম তিনি কোথা থেকে পেলেন? শেখ মুজিবের কন্যা বলেই হয়তো পেয়েছে। এত বড় একটা প্রজেক্ট, এত ডাইমেনশন, এত দ্বিমত হলো, কিন্তু একটা ক্লেমও আনসেটেল নেই। সব ক্লেম আমরা এখানে সলভ করেছি। পদ্মা সেতু নির্মাণে দেশীয় জনবলের অভিজ্ঞতাকে কাজে লাগানোর জন্য একটি কোম্পানি গঠন করে পদ্মা সেতুর পরিচালন ও রক্ষণাবেক্ষণ কার্যক্রম সম্পাদনের জন্য আপনি যে নির্দেশনা প্রদান করেছেন, আমরা সেটি বাস্তবায়নের শেষ পর্যায়ে রয়েছি। এই সুধী সমাবেশে যোগ দেন সেতুর নির্মাণ শ্রমিক, প্রকৌশলী থেকে শুরু করে ভূমিদাতা সহ বিভিন্ন অংশীজন। ওয়ার্ল্ড ব্যাংক চলে গেল, সেইখান থেকে স্ট্রাগল শুরু হলো, অর্থায়ন কি হবে। তো সেই অর্থায়নের মাননীয় প্রধানমন্ত্রী সিদ্ধান্ত দিলেন যে নিজস্ব অর্থায়নে করব। এটা গেল আর্থিক সাইড। তারপরে হলো আমাদের টেকনিক্যাল সাইড। এই নদীতে কাজ করা একটা বিশাল চ্যালেঞ্জিং ব্যাপার। আমরা এই ঝড় ঝঞ্ঝা, কোভিড এবং এই সবসময় আমাদের 24 ঘন্টা কাজ হয়েছে, কোনো একদিনের জন্য আমাদের কাজ বন্ধ হয়নি। জিওব্যাগ ডাম্পিং করছি, রক ডাম্পিং করছি, ঠিক আছে। তারপরে পারে আমরা ব্লক বিছাইছি। ডাম্পিং করতে অনেক রিস্ক নিতে হয়েছে। প্রত্যেকটা ধাপে ছিলাম এবং প্রত্যেকটা ধাপে থাকতে পেরে খুবই খুশি। আমাদের কতখানি ভালো লাগছে, কতখানি আনন্দিত হয়েছি, এটা বলে প্রকাশ করা যাবে না আমাদের ভাষায়। বিকেল 6:45-টার দিকে শেষ হয় সুধী সমাবেশ, যার মধ্য দিয়ে ইতি ঘটে স্বাধীন বাংলাদেশের সবচেয়ে আলোচিত ও ব্যয়বহুল প্রকল্প পদ্মা সেতু প্রকল্প। স্থানীয়রা কিংবা বিশেষজ্ঞরা বলছেন, পদ্মা সেতুকে কেবল সড়ক যোগাযোগ নির্ভর না করে সমন্বিত পরিকল্পনার মধ্য দিয়ে এর বহুমুখী ব্যবহার করতে পারলেই এই পদ্মা সেতু নির্মাণের মূল সার্থকতা মিলবে। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, মাওয়া, মুন্সিগঞ্জ। নতুন পরিকল্পনা নিয়ে আবারও জোরালোভাবে রাজপথে নামার পরিকল্পনা করছে বিএনপি। অবস্থান জানান দিতে যত প্রতিকূলতাই থাকুক, মাঠে থাকতে তৃণমূলের প্রতি নির্দেশ দিয়েছে কেন্দ্র। নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠন গোছানোর পাশাপাশি মানুষকে জাগিয়ে তুলতে নেওয়া হয়েছে নানা কর্মপরিকল্পনা। সব মিলিয়ে দাবি আদায়ের নতুন স্বপ্ন দেখছে কেন্দ্র, তৃণমূল। বিস্তারিত জানাচ্ছেন শরীফুল ইসলাম খান।
নানা পরিকল্পনায় হতাশ নেতাকর্মীদের চাঙ্গা করতে চায় বিএনপি, তুঙ্গে ওঠাতে চায় আন্দোলনের পারদ। দলটির দাবি, হোঁচট খেলেও মাঠ ছাড়েননি বিএনপি নেতাকর্মীরা, বরং সাহস নিয়ে ঘুরে দাঁড়িয়েছে বারবার। সম্প্রতি মামলা মোকদ্দমার জটিলতা কাটিয়ে চেয়ারপারসনের মুক্তি ইস্যুতে রাজপথে সরব দলটি। কোথাও কোথাও সংঘাত সহিংসতা হয়েছে, এমনকি হয়েছে হামলা মামলাও। তারপরও দাবি আদায়ে রাজপথে থাকার নির্দেশনা আছে তৃণমূলের প্রতি। কেন্দ্রের বার্তা আমাদের তৃণমূলের কাছে খুবই পরিষ্কার, সেটা হচ্ছে গণতন্ত্র ফিরিয়ে আনতে গেলে আমাদের রাজপথে থাকতে হবে, সংগ্রাম করতে হবে, যত বাধাই আসুক সে বাধা পেরিয়ে আমাদের গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। যত অত্যাচার, যত জুলুম, যত নির্যাতন হোক, আমাদের আর পিছপা হওয়ার, পিছনে যাওয়ার কোনো সুযোগ নাই। আমাদের এখন সামনে যেতে হবে। এই সরকারের বিরুদ্ধে আমাদেরকে এক দফা দাবি যেটা আছে সেটা আদায় করে তৃণমূল গড়ে ফিরবে। এর আগে তৃণমূল আন্দোলনে আছে, আন্দোলনেই থাকবে। সরকার বিরোধী আন্দোলনে নতুন জোয়ার সৃষ্টি করতে ঢেলে সাজানো হচ্ছে বিএনপি সহ অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোকে। বিবেচনায় রাখা হচ্ছে আন্দোলন সংগ্রামের সক্ষমতা আর তরুণ নেতৃত্বের কথা। যারা কাজ করেছে, দীর্ঘদিন ধরে এই দলের সাথে ছিল, আন্দোলন সংগ্রামের সাথে যারা ছিল, তাদেরকে নিয়ে আমরা চাই যে একটা সুন্দর কমিটি হোক। ওই এলাকার যারা ত্যাগী নেতাকর্মী আছে, যারা জেল জুলুম খেটেছে, তাদের পাশে যাতে তারা থাকতে পারে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আজকে আমরা ঐক্যবদ্ধ আছি, সুসংগঠিত আছি এবং উজ্জীবিত আছি, এবং আমাদেরকে দমানোর মতো শক্তি আওয়ামী সরকারের নাই। আমরা সকল বাধা বিঘ্ন প্রতিরোধ করেই সামনের দিকে এগিয়ে যাব এবং আমরা ইনশাল্লাহ এই আন্দোলনে আমরা সফল হব। তবে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে সাধারণ মানুষকে উজ্জীবিত করাকে। মানুষের মননে গণতান্ত্রিক বোধ জাগিয়ে তুলতে দেশপ্রেম বোঝাপড়ার গল্প শীর্ষক কর্মশালা করছে বিএনপি। তরুণ প্রজন্মকে কাছে টানতে শুরু করেছে ফুটবল টুর্নামেন্ট। এছাড়া অর্থনৈতিক খাতের সামগ্রিক অনিয়ম দুর্নীতি তুলে ধরতে সব সাংগঠনিক বিভাগে সেমিনার করার সিদ্ধান্ত নিয়েছে দলটি। সরকারের দুর্নীতি, লুটপাট, দুঃশাসনে দেশের অর্থনীতি ধ্বংস হয়ে গেছে, দেশ ধ্বংস হয়ে গেছে, সরকার দেউলিয়া হয়ে গেছে, মানুষ দিশেহারা, মানুষের যাওয়ার জায়গা নেই, মানুষ আতঙ্কের মধ্যে আছে। আমরা এই বিষয়টি নিয়ে গ্রামে গঞ্জে যাব, মানুষকে সচেতন করব, জাগিয়ে তুলব এবং আমরা নতুনভাবে নতুন আঙ্গিকে কর্মসূচি নিয়ে আসব। পরিকল্পনা থাকলেও নানা কারণেই খুব সহজ নয় বিএনপির ঘুরে দাঁড়ানো, এমন উপলব্ধি আছে দলের সব পর্যায়ে। কেন্দ্রীয় নেতারা বলেন, দিন দিন এক দফা পরিণত হয়েছে গণমানুষের দাবিতে। তাই আরও তীব্র হবে সরকার পতনের আন্দোলন। আন্দোলন হচ্ছে জনগণের আন্দোলন, মুক্তির আন্দোলন। এখানে সংগঠনের লোকেও থাকবে, সাধারণ মানুষও থাকবে, যারা সংগঠনের কোনো পদে নেই তারাও থাকবে। দেশ যেখানে গিয়ে দাঁড়িয়েছে, জনগণের তো মুক্তির পথ খুঁজছে। এখন একটা দিনও জনগণ অপেক্ষা করতে রাজি নেই। দায়িত্বশীল নেতাদের বিশ্বাস, কিছুটা সময় লাগলেও রাজপথেই সংকটের সমাধান হবে, পূরণ হবে এক দফা দাবি। তবে দলের নিবেদিত প্রাণ কর্মী সমর্থকরা বলছেন, এখনো নেতৃত্বের প্রতিযোগিতার নামে অভ্যন্তরীণ কোন্দল আছে, ব্যক্তিগত রেষারেষি আছে নেতাকর্মীদের মাঝে। দাবি আদায় করতে হলে এসব নিরসন করে ঐক্য সৃষ্টি করতে হবে, পাশাপাশি রাজপথে নামাতে হবে সাধারণ মানুষকে। শরীফুল ইসলাম খান, যমুনা নিউজ, ঢাকা। সরকারি প্রথম শ্রেণী ও দ্বিতীয় শ্রেণীর চাকরির নিয়োগে কোটা ব্যবস্থা না রাখার দাবিতে আন্দোলনকারীরা বাধার শিকার হচ্ছেন বলে অভিযোগ করেছেন। তারা বলছেন, যত বাধাই আসুক না কেন দাবি আদায় করেই মাঠ ছাড়বেন। শুক্রবার রাজপথে কর্মসূচি না থাকলেও ক্লাস পরীক্ষা বর্জন করে আন্দোলনের পক্ষে অফলাইন অনলাইন প্রচারণা চালান তারা। বৃহস্পতিবার রাতে কোটা বিরোধী শিক্ষার্থী আন্দোলনের এক সংগঠককে হল থেকে বের করে দেওয়ার অভিযোগ ওঠে। সাথে সাথেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর 21 হলের সামনে ছুটে যায় আন্দোলনকারীরা। পরে সেই সংগঠক শিক্ষার্থী হলেই অবস্থান করছেন। ভিত্তির জায়গাটিতে বিন্দুমাত্র কোনো খুঁত নেই। এই জায়গায় দাঁড়িয়ে যত বাধা আসে এটা আমাদের তত আরও বেশি উজ্জীবিত করে। কালকে থেকে আমরা একই কর্মসূচিতে যাচ্ছি। এই কর্মসূচি অবস্থান কর্মসূচি হবে, ছাত্র ধর্মঘট হবে, এই বিষয়গুলো হবে। আমাদের এই আন্দোলন কিংবা আমাদের এই যে ধর্মঘট কিংবা ক্লাস বর্জন, এটার কারণ হচ্ছে এটি বোঝানোর জন্য যে স্টুডেন্টরা এটা কত বেশি চায়। শুক্রবার কোটা বিরোধী আন্দোলনের কোনো কর্মসূচি ছিল না। তবে আন্দোলনকারী শিক্ষার্থীরা অফলাইন ও অনলাইনে আন্দোলনে যোগ দিতে প্রচারণা চালান। তাদের দাবি, শনিবার থেকেই সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যুক্ত হবে তাদের আন্দোলনে। আমরা মনে করছি এই বিচার পুরোপুরি প্রক্রিয়াটা আসলে আমাদের সাথে ইনজাস্টিস করা হচ্ছে, এজন্যই কিন্তু আমরা মাঠে নেমে এসেছি। আসলে আমরা এই ব্যাপারটার একটি পুরোপুরি সুরাহা আমরা চাচ্ছি এই মুহূর্তে এসে। যৌক্তিক দাবিতে যারা আসছে তাদের উপর যদি নির্যাতন চালায়, হল থেকে বের করে দেওয়ার চেষ্টা করা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমস্ত শিক্ষার্থীরা তাদেরকে সম্মিলিতভাবে প্রতিরোধ করবে।
আন্দোলনের সংগঠকরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাধার সম্মুখীন হচ্ছেন বলেও অভিযোগ করেছেন। প্রথম বাধা পাই জসিমউদ্দিন হলে, কবি জসিমউদ্দিন হলে, তারপর স্যার এফ রহমান হলে গিয়ে বাধা পাই এবং আমি যতটুকু জানি যে যিনি বাধা দিয়েছেন স্যার এফ রহমান হলে, তিনি একজন মুক্তিযুদ্ধ মঞ্চের পোস্টেড। কোটা মূলত দেওয়া হয়েছিল মূলত বৈষম্য দূর করার জন্য, কিন্তু এই কোটাই এখন বর্তমান সময়ে এসে এটা নিজে একটা বৈষম্য তৈরি হয়েছে। 2018 সালে আন্দোলনের মুখে সরকারি চাকরিতে কোটা বাতিল করে পরিপত্র জারি করে সরকার। সম্প্রতি সেই সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করেন হাইকোর্ট। এর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করলে আপাতত হাইকোর্টের আদেশই বহাল রাখেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন 6 বিচারপতির আপিল বেঞ্চ। নুরনবী সরকার, যমুনা নিউজ, ঢাকা। উজানের ঢলে উত্তর মধ্যাঞ্চলের কয়েক জেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। চরম ভোগান্তিতে দুর্গত এলাকার মানুষ। হবিগঞ্জে বাঁধ ভেঙে প্লাবিত নতুন নতুন এলাকা। সিলেটে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত থাকলেও পানিবন্দী প্রায় 6 লাখ মানুষ। উজানের ঢলে বাড়ছে এই যমুনার পানি, ঢুকছে জামালপুরের লোকালয়ে। এরই মধ্যে ইসলামপুর, মাদারগঞ্জ, বকশীগঞ্জ সহ জেলার 4 উপজেলা বন্যা কবলিত হয়ে পড়েছে। পানিবন্দী লক্ষাধিক মানুষ। প্লাবিত সিরাজগঞ্জ, বগুড়া সহ যমুনা পাড়ের চরাঞ্চলও। ছেলে মেয়েদেরকে নিয়ে আমরা কোথায় যাব, কি করব, মানুষ তো দিশেহারা। বাজার ঘাট করতে পারি না, বাড়ি ঘরে থাকতে পারতাছি না। আগামী 4 দিন অন্তত পানি বৃদ্ধি পাবে। পরবর্তীতে একটু বন্যা পরিস্থিতি উন্নতি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। কুশিয়ারার বাঁধ ভেঙে ভয়াবহ অবস্থা হবিগঞ্জের আজমিরিগঞ্জে। কৈয়ারবালা এলাকায় ভেঙেছে বাঁধটি, এতে পানিবন্দী মানুষ, ডুবেছে রাস্তাঘাট। সিলেটে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত থাকলেও পানিবন্দী 6 লাখের বেশি মানুষ। দুর্গত এলাকায় দেখা দিয়েছে সুপেয় ও খাবার পানি সংকট। কুড়িগ্রামের ঘরের চাল ছুঁই ছুঁই ব্রহ্মপুত্রের পানি। সদর, রৌমারী সহ 6 উপজেলার লক্ষাধিক মানুষ এখন জলমগ্ন। খেয়ে না খেয়ে কাটছে অনেকের দিন। আজ 3 দিন থেকে খাওয়া দাওয়া নাই, বাচ্চা কাচ্চা নিয়ে খুবই কষ্টে। চুলাটা ভিজে গেছে, অসুবিধা হয়েছে, সেই জন্য রান্নাবান্না করা পড়ে। গাইবান্ধাতেও বন্যা পরিস্থিতির কিছুটা অবনতি হয়েছে। রংপুরে তিস্তার পানি কমলেও তলিয়ে আছে নিম্নাঞ্চল। ওবায়দুর রহমান, যমুনা নিউজ। অর্থ পাচার ও ঋণ খেলাপি চক্র গড়ে উঠেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর মোহাম্মদ ফরাসউদ্দিন। এদের দমনে সরকারকে কৌশলী হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। বলেন, অন্যথায় তারা সরকারের জন্য বিপদের কারণ হয়ে দাঁড়াবে। বর্তমান পরিস্থিতিতে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ কঠিন বলেও মনে করেন ফরাসউদ্দিন। নতুন অর্থ বছরের বাজেট পর্যালোচনায় ডিবেট ফর ডেমোক্রেসির এবারের আয়োজন বাজেট টেকসই উন্নয়নে সহায়ক হবে শীর্ষক ছায়া সংসদ। এবারের বাজেটে মূল্যস্ফীতি কমিয়ে আনার স্পষ্ট নির্দেশনা নেই। আলোচনায় উঠে আসে এমন বক্তব্য, সুশাসন, জবাবদিহিতা ও রাজনৈতিক সদিচ্ছা ছাড়া বাজেট বাস্তবায়ন সম্ভব নয় বলে মনে করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান। দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণ করব, আমরা আর্থিক খাতের শৃঙ্খলা ফিরিয়ে আনার চেষ্টা করব। আমরা যারা ঋণ খেলাপি রয়েছে, যারা কর খেলাপি রয়েছে, যারা ঋণ নিয়ে আজকে বিদেশে দুবাই, আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডায় বড় বড় বাড়ি গাড়ি করেছে, তাদেরকে দৃশ্যমান শাস্তির আওতায় যদি না আনা হয়, তাহলে কিন্তু বাজেটে যে দৃশ্যমানভাবে আমরা অগ্রগতি, সে অগ্রগতি আমরা দেখতে পাবো না। পাচারকৃত অর্থ ফিরিয়ে আনার বিস্তারিত নির্দেশনা নেই বাজেটে। তাই অর্থ পাচারকারী, কর ও ঋণ খেলাপিদের দমনে সরকারকে কৌশলী হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। অর্থ পাচার, মুদ্রা পাচার, কর খেলাপ এবং ঋণ খেলাপের যে অশুভ বিশাল চক্র গড়ে উঠেছে, যারা হয়তোবা কোনো সময় সরকারের জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে, তাদেরকে দমন করার জন্য আমার মনে হয় কৌশল স্থির করতে হবে। বাজেটে দায় বাড়ছে দেশি বিদেশি ঋণের সুদ পরিশোধে। মূল্যস্ফীতি কমানোর কথা বলা হলেও সেই লক্ষ্য অর্জিত হওয়া নিয়ে শঙ্কা রয়েছে মনে করেন এই অর্থনীতিবিদ। এই যে 96,000 কোটি টাকা বৈদেশিক ঋণ থেকে আমি নেব বলে বাজেটে বলেছি, এইটা খুব মারাত্মক একটা ক্ষতিকারক অস্ত্র হতে পারে। 1,15,000 কোটি টাকা কেন আমরা জনসাধারণের কাছ থেকে সংগ্রহ করি না? এটার সুবিধাটা হলো এটাতে কোনো মূল্যস্ফীতি নেই।
এ সময় ব্যাংক খাতে 50,000 কোটি টাকা সুদ মওকুফের বিষয়টিও উঠে আসে। একে অত্যন্ত আপত্তিকর বলেও মন্তব্য করেন সাবেক এই গভর্নর। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীর পূর্ব রাজাবাজার এলাকায় গাড়ি চাপায় বাড়ির দারোয়ান নিহতের ঘটনায় এখনও পলাতক অভিযুক্ত বিআইডব্লিউটির সাবেক প্রকৌশলী মফিদুল ইসলাম। এই ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে সড়ক পরিবহন আইনে মামলা দায়ের করেছেন নিহতের স্ত্রী। দারোয়ান ফজলুল হকের মৃত্যুর জন্য দায়ী ব্যক্তির শাস্তি দাবি করেছেন স্বজন ও এলাকাবাসী। বৃহস্পতিবার সকালে রাজধানীর পূর্ব রাজাবাজার এলাকায় বাসার নিচের গ্যারেজে গাড়ি চাপায় নিহত হন ফজলুল হক নামের এক সিকিউরিটি গার্ড। ফজলুল হক যে গাড়ির নিচে পড়ে মারা যান সেটি চালাচ্ছিলেন বাড়ির একটি ফ্ল্যাটের মালিক মফিদুল ইসলাম। প্রত্যক্ষদর্শী ও মফিদুলের গাড়ি চালকের বরাতে জানা যায়, এর আগে মফিদুলকে খুব একটা গাড়ি চালাতে দেখা যায়নি। ঘটনাকে হত্যাকাণ্ড বলে অভিহিত করেছেন নিহতের পরিবার। না আমি মারিনি। কে মারছে? স্যারে ছিল। চালাইছে কে? স্যারে। উনি কি এর আগে গাড়ি চালাইছে? আমি দেখি না এর আগে কখনো চালাতে দেখেন নাই। ড্রাইভার না কইছে আমার গাড়ির সমস্যা, স্যার আপনি গাড়িতে উঠবেন না। আমার দুইটা দুধ কারো বাচ্চা জীবনে মালিকে কেন নিল? আমার ভাই তো আর ফিরে আসবে না, আমি বিচার চাই। আমি বাবা বিচার চাই গো, আমার হুতো চাই গো। গতকাল বৃহস্পতিবার এই বাসার নিচেই সিকিউরিটি গার্ড ফজলকে গাড়ি চাপা দেয় সাবেক বিডব্লিউটির প্রকৌশলী মফিদুল ইসলাম। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, ফজলকে উদ্ধার না করে গাড়ি নিয়ে ব্যস্ত ছিলেন সাবেক এই প্রকৌশলী, আর তারপর থেকেই গা টাকা দিয়েছেন সপরিবারে। এ ঘটনায় সড়ক পরিবহন আইনে নিহত ফজলুল হকের স্ত্রী বাদী হয়ে মামলা করেছেন শেরেবাংলা নগর থানায়। মামলার আলামত হিসাবে গাড়িটি জব্দ হলেও এখনো ধরা পড়েনি আসামি। ভিকটিমের স্ত্রী এটা লিখিত জাত দিলে আমি নিয়মিত মামলা রুজু করি, আসামি গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে। ময়না তদন্তের পর শুক্রবার নিহত ফজলুল হককে দাফন সম্পন্ন হয়েছে নেত্রকোনা সদরের বাবরিকোণ গ্রামে। এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানিয়েছে এলাকাবাসী। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। হেলপারের গাফিলতিতে সড়কে ঝরল 6টি প্রাণ। দিনাজপুরের অটো ভ্যানকে চাপা দিয়ে পালানোর পথে ঘাতক ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় বাসের। এতে ভ্যান চালক ও বাস যাত্রী সহ মারা গেছে 6 জন। আহত 24 জন হাসপাতালে চিকিৎসাধীন। আর্থিক সহায়তার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। আকাশে তখনও ফোটেনি ভোরের আলো। ঘুমন্ত যাত্রীদের নিয়ে ঢাকা থেকে ফিরছিল নাবিল পরিবহনের একটি বাস। দিনাজপুরের দৈশই এলাকার ফুলবাড়ি সড়কে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে সংঘর্ষ হয়। দিনাজপুর থেকে আম নিয়ে ঢাকা যাচ্ছিল ঘাতক ট্রাকটি, কিন্তু চালকের আসনে ছিল ট্রাকের হেলপার। জালিয়াপাড়ায় দ্রুতগামী ট্রাকটি প্রথমে একটি অটো ভ্যানকে চাপা দেয়। গুরুতর আহত হয় ভ্যান চালক। দ্রুত ঘটনাস্থল থেকে পালানোর সময় কিছু দূরে নাবিল পরিবহনের সাথে সংঘর্ষ ঘটে ট্রাকটির। ধানের ভ্যানকে মারিয়েছে, শ্বশুর জামাই 2 জন ছিল। যাওয়ার পরে 1-1.5 কিলো দূরে দৈশই নামে পাম্পে একটা নাবিল গাড়ি সরাসরি সে ধাক্কা মারে দেয়। ডাইনে নেওয়া ছিল, ডাইনের গাড়ি হুট করে বামে নেওয়াতে নাবিল গাড়ি 2 গাড়ি ফাঁকে ঢুকাই দিল। ট্রাকের ড্রাইভার, যে মূল ড্রাইভার, সে পাশের সিটে বসা ছিল, হেল্পার গাড়ি চালাচ্ছিল। সেই মূল ড্রাইভার যে হেল্পারের সিটে বসা ছিল সে মারা গেছে, আর হেল্পার যে গাড়ি চালাচ্ছিল সে জীবিত আছে। বাস ট্রাক সংঘর্ষে ঘটনাস্থলে প্রাণ হারায় 2 জন। আহতদের হাসপাতালে নেয়ার পর আরও 3 জন মৃত্যুর কোলে ঢলে পড়েন। চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ভ্যান চালকও। হাসপাতালে থাকা আহতদের আর্থিক সহায়তার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। লাশ দাফন সহ এবং আহতদের চিকিৎসার্থে আমাদের জেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সাহায্য দেওয়া আছে। আমরা প্রত্যেক ব্যক্তির বাড়ি পৌঁছানো, যেখানে যার বাড়ি পৌঁছানোর ব্যবস্থা সহ তাদের 25,000 করে আর্থিক সাহায্য দেওয়া হবে জেলা প্রশাসনের পক্ষ থেকে। দুর্ঘটনা কবলিত বাস ও ট্রাকটি জব্দ করেছে পুলিশ। আহত হেলপারকে পুলিশ হেফাজতে চিকিৎসা দেওয়া হচ্ছে। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন লেবার নেতা কেইর স্টারমার। 10 ডাউনিং স্ট্রিটে দেয়া ভাষণে ব্রিটেনের মর্যাদাপূর্ণ ঐতিহ্য আবারও ফিরিয়ে আনার প্রত্যয় জানান নতুন এই প্রধানমন্ত্রী। এর আগে বিপর্যয়ের মুখে চূড়ান্ত ফল ঘোষণার আগেই নতি স্বীকার করেন কনজারভেটিভ নেতা ঋষি সুনাক। 650 আসনের মধ্যে লেবার পার্টি নিশ্চিত করেছে 412টি, আর কনজারভেটিভরা পেয়েছে 121টি আসন।
10 ডাউনিং স্ট্রিটে এসেছেন নতুন বাসিন্দা। তাকে স্বাগত জানাতেই এ উল্লাস। লেবার পার্টির বিপুল বিজয়ের পর প্রধানমন্ত্রীর বাসভবনে পৌঁছান কেইর স্টারমার। এর আগে রাজা চার্লসের সাথে সাক্ষাৎ করেন স্টারমার। সেখানেই ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব বুঝে নেন তিনি। প্রচারণায় পরিবর্তনের বার্তা দিয়েই মূলত ভোটারদের মন জয় করেছেন লেবার প্রধান কেইর স্টারমার। দায়িত্ব পেয়েই বিদায়ী প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাতে ভোলেননি তিনি। ব্রিটেনের মর্যাদাপূর্ণ ঐতিহ্যকে আবারও ফিরিয়ে আনার প্রত্যয় জানান নতুন প্রধানমন্ত্রী। ধন্যবাদ দিতে চাই বিদায়ী প্রধানমন্ত্রীকে। ব্রিটেনে তিনি প্রথম এশিয়ান বংশোদ্ভূত প্রধানমন্ত্রী। তিনি যে চেষ্টা চালিয়েছেন তা অস্বীকার করার উপায় নেই। ব্রিটেনকে আমরা আবারও তার আত্মপরিচয় ফিরিয়ে দিতে চাই। এজন্য আমাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালাতে হবে। প্রতিটি পেশার মানুষকে একসাথে হয়ে কাজ করতে হবে। মূল্যস্ফীতি আর অর্থনৈতিক সংকটে জর্জরিত দেশটিতে 14 বছর পর যে ক্ষমতায় পালাবদল আসছে তা আগেই মিলেছিল আভাস। তবে রক্ষণশীল শিবির এতটা কোণঠাসা হবে তা ছিল কল্পনারও বাইরে। বরণ করেছে দলটির ইতিহাসে সবচেয়ে বড় পরাজয়। এমন ভরাডুবির পর ফল ঘোষণার বহু আগেই হার মেনেছেন ঋষি সুনাক। প্রতিদ্বন্দ্বীদের জানিয়েছেন শুভেচ্ছা। স্যার কেইর স্টারমারকে তার এই বিজয়ের জন্য অভিনন্দন। ক্ষমতা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে হস্তান্তর করা হবে। ব্রিটিশরা আমাদের বিরুদ্ধে নির্মম রায় দিয়েছেন। দলের পরিশ্রমী এবং সৎ প্রার্থীদের হারের দায় আমি নিচ্ছি। তবে এই ফল থেকেও শেখার অনেক কিছু রয়েছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধে সুনাক সরকারের অবস্থানে বেশ ক্ষুব্ধ ছিলেন ব্রিটিশরা। দলীয় অন্তর্কোন্দলও বারবারই আসে জনসমক্ষে। 8 বছরে 5 বার প্রধানমন্ত্রী পদে এসেছে পরিবর্তন। নির্বাচনে লেবারদের এতটা দুরবস্থা এবার দুর্গ হিসেবে পরিচিত বেশ কিছু আসনও হয়েছে হাতছাড়া। সমর্থন খুইয়েছেন সাবেক প্রধানমন্ত্রী লিজ ট্রসও। আরও কয়েকজন মন্ত্রী ও শীর্ষ নেতারও হয়েছে ভরাডুবি। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। ব্রিটেনের নির্বাচনে জয় পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী টিউলিপ সিদ্দিক, রূপা হক, রুশনারা আলী এবং আফসানা বেগম। টানা চতুর্থবারের মতো লন্ডনের হ্যাম্পস্টেড ও কিলবার্ন আসনে জয় পান টিউলিপ সিদ্দিক। 23,000-এর বেশি ভোট পেয়ে বিজয়ী হন লেবার পার্টির এই প্রার্থী। পপুলার অ্যান্ড লাইম হাউস আসন থেকে দ্বিতীয়বারের মতো বাজিমাত করেন আফসানা বেগম। তিনি পেয়েছেন 18,500-এর বেশি ভোট। প্রতিপক্ষকে 12,000 ভোটের ব্যবধানে হারিয়েছেন। অন্যদিকে পঞ্চমবারের মতো জয় পেয়েছেন আলোচিত লেবার প্রার্থী রুশনারা আলী। বেথনাল গ্রিন অ্যান্ড স্টেপনি আসন থেকে প্রতিদ্বন্দ্বী আজমল মাসরুরকে 1600 ভোটের ব্যবধানে পরাজিত করেন তিনি। অন্যদিকে ইলিং অ্যান্ড অ্যাক্টন থেকে জয় পেয়েছেন আরেক বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী ডক্টর রূপা হক। 22,340 ভোট পেয়ে জয়ী পান তিনি। আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনাদের দোয়ায় আমি এই 4th টাইম আবার ইলেক্টেড হলাম। আমাদের বাংলাদেশি কমিউনিটি সবসময় আমাকে সাপোর্ট করে, আর আমি খুব গ্রেটফুল যে এইবার ওনারা আমাকে সাপোর্ট করেছে। আমি চাই যে আমাদের আরও 3টে বোন যে আছে, রূপা, রুশনারা আর আফসানা, সবাই যেন ভিক্টরি হয়। এইবার আমরা সবাই লেবার গভর্নমেন্টে সার্ভ করতে পারি। এই লড়াইয়ে যারা আমার পাশে ছিলেন তাদের আন্তরিক ধন্যবাদ জানাই। আমি নির্যাতিত ফিলিস্তিনিদের পক্ষেই কথা বলে যাব। সেখানে যে বর্বরতা চলছে তার বিরুদ্ধে আমার লড়াই অব্যাহত থাকবে। জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপে খেলা চলাকালীন অসুস্থ হয়ে মারা গেছেন গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 50 বছর। খেলা চলাকালীন হার্ট অ্যাটাকে মারা যান এই দাবাড়ু। জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপে রেকর্ড 14 বার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন দেশবেরণ্য এই দাবাড়ু। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপের 12তম রাউন্ডে গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীবের বিপক্ষে ভালোভাবে খেলছিলেন গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান। এগিয়েও ছিলেন তিনি, কিন্তু হঠাৎ অসুস্থ হয়ে পড়ে যান এই দাবাড়ু। প্রতিপক্ষ রাজীব সহ অন্য দাবাড়ুরা এগিয়ে এলেও শেষ রক্ষা হয়নি জিয়াউর রহমানের। সে জাস্ট টেবিলের পাশে কাত হয়ে, আমি ভাবছি মনে হয় সে পানির বোতল উঠাচ্ছে বা এরকম কিছু একটা, কাত হয়ে আমার তখন চাল ছিল আর কি। সে কাত হয়ে আছে, তারপর দেখি সে উঠতেছে না। তারপর আমি তার দিকে তাকালাম, তখনই সে পড়ে গেল। আর আমি তখন লাফ দিয়ে গিয়ে ধরলাম, কিন্তু কোনো লাভ হয়নি। দাবার সাথে গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের সখ্যতা সেই ছোট বয়স থেকেই। 32 গুটির খেলাটিকে ঘিরেই বানিয়েছিলেন নিজের ধ্যান জ্ঞান। দাবার বোর্ডে দীর্ঘদিনের সতীর্থে চলে যাওয়া দেখে আবেগতাড়িত হন গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোর্শেদ। আর দেশবরণ্য এই দাবাড়ুর মৃত্যুতে ব্যথিত তরুণ তারকা ফাহাদ রহমান। কেউ এটা এক্সপেক্ট করি নাই,
আমি তো খেলা শেষ করে চলে আসছি, তখন আমি এটা শুনি। তো আর কি বলবো, এটা আমাদের জন্য অপূরণীয় ক্ষতি বাংলাদেশের দাবার জন্য। আর তা তো ছোট, তারা এত যাবে কেন? এভাবে উনি চলে গেল, তো আবার চোখের সামনে মানে খেলতেছিল আর কি, হঠাৎ করেই মানে আমি পিছনে দেখি কি যে উনি মানে চেয়ার থেকে পড়ে গেছে। তো মানে এই জিনিসটা ভাবতে মানে খুব মানে অবাক লাগতেছে। দ্রুত সময়ের মধ্যে হাসপাতালে নেওয়া হলেও জিয়াউর রহমানের পালস পাচ্ছিলেন না ডাক্তাররা। বেশ কিছুক্ষণ সময় অপেক্ষা করেও এই গ্র্যান্ডমাস্টার দেননি সাড়া। তার মৃত্যুতে দেশের দাবায় অপূরণীয় ক্ষতি বলে মানছেন জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপের চিফ জাজ হারুনুর রশিদ। তারপরে সবাই মিলে যে সিদ্ধান্ত নেওয়া যায়, আর ইনফ্যাক্ট জিয়া হওয়ার ওয়াইফ ছেলে যেভাবে আমাদের সাথে থাকতো, আমরা ছাড়া তো মনে হয় না যাওয়ার কেউ আছে। মাত্র 50 বছর বয়সে দাবা বোর্ডে থমকে গেলেন গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান। দেয়া হলো না শেষ চাল, তার আগেই রচিত হলো বিধাতার ভাগ্য লিখনের শেষ দান। তাতে সাড়া দিয়ে চলে গেলেন জিয়া। পড়ে রইল 64 ঘরের প্রিয় বোর্ড, মন্ত্রী, রাজার সহযোদ্ধা ও অসংখ্য শুভাকাঙ্ক্ষী। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস, ঢাকা। এ যেন রূপকথার সেই হ্যামিলনের বাঁশিওয়ালা। তবে বাঁশি বাজাতে হয় না, নাজমুলের এক ডাকেই হাজির হয় শত শত কালোমুখ হনুমান। পরম যত্নে তিনি খাবার খাওয়ান হনুমানগুলোকে। ঝিনাইদহের সীমান্তবর্তী এক গ্রামে দেখা মিলবে মানুষের সাথে হনুমানের এমন মধুর সম্পর্ক। মহেশপুরের সীমান্তবর্তী ভবনগর গ্রাম উপজেলা শহর থেকে খুব কাছেই। গ্রামের বনে জঙ্গলে বাস বিরল প্রজাতির শত শত কালোমুখ হনুমানের। স্থানীয় ফল বিক্রেতা নাজমুল গত 10 বছর ধরে তিনি হনুমানগুলোকে খাবার খাওয়াচ্ছেন। তার এক ডাকেই হাজির হয় সব, ঘিরে রাখে চারপাশ। আজ থেকে 10 বছর আগেও 5 বছর আগেও মানুষের সাথে এত সম্পৃক্ত ছিল না। আমি যখন ওদের নিয়ে কাজ করা শুরু করি, ওদের পাশে যাই, ওদের খাবার দেওয়া শুরু করি, তখন ওরা আমাকে চিনতে শুরু করে, আমার উপরে বিশ্বাস অর্জন করতে শুরু করে যে না, যে এনার কাছে বসলে, এনার কাছ থেকে খাবার নিলে আমাদের কোনো ক্ষতি হবে না। এভাবেই চলছে বছরের পর বছর। হনুমানের সাথে নাজমুলের তৈরি হয়েছে বন্ধুর সম্পর্ক। আমি এদেরকে একটা জিনিস অভ্যস্ত করলাম, আমার কণ্ঠটা ওদেরকে পরিচিত লাভ করার জন্য আমি ওদেরকে এলোপাতাড়ি ডাক দিতে শুরু করলাম। তো আমি কয়েকদিন ডাক দিতে দিতে আমি একদিন বসে পড়লাম যে আমি ডাক দিলাম, দেখি ওরা আমার ডাকে আসে কিনা। তো ঠিক 5 মিনিট পরে দেখি ওরা ডাকতে ডাকতে আমার কাছে এসে, আমার গায়ের কাছে এসে বসে থাকলো। স্থানীয় সহ প্রতিদিন অসংখ্য পর্যটক দেখতে আসেন এমন বিরল দৃশ্য। হনুমানগুলোকে নিয়ে পর্যটন জোন গড়ে তোলা যেতে পারে বলে মনে করেন অনেকেই। দিন যতই যাচ্ছে ততই হনুমানের সংখ্যা বাড়ছে, কিন্তু যে পরিমাণ খাদ্যর বন বিভাগ থেকে খাদ্যের বরাদ্দ এদেরকে দেওয়া হয়, এদের কিন্তু ক্ষুধা মেটে না। ক্ষুধা না মেটার কারণে কৃষকের ফসলাদির ক্ষতি করছে। এখানে যেমন এখন আছে, এখানে এখন নাও থাকতে পারে, অন্য জায়গায় আবার চলে যেতে পারে। এদের একটা নির্দিষ্ট জায়গা দরকার। সাইডে যা ঘর বাড়িগুলো আছে, গরিব গরু মানুষের ওর আগে ঝেঁপে পড়ে, টিনগুলো ভেঙে যায়, তাদের টিনগুলো কিনতে অসুবিধা হয়। একটু বেগুন চাষ করলি। মানুষ হনুমান এমন আত্মার সম্পর্কে মুগ্ধ বন বিভাগের কর্মকর্তারাও। যদি কোনো হনুমান অসুস্থ হয় তাহলে নাজমুল সাহেব খুলনাতে গিয়েও চিকিৎসা করান। তারপরে হনুমানগুলিও নাজমুলকে ছাড়া কিছুই বোঝেন না। ডাক দেওয়া মাত্র হনুমানগুলি দূর দূরান্ত থেকে চলে আসে, তাকে জড়িয়ে ধরে, তার মাথার উপর উঠে, তার কাঁধের উপর বসে। নাজমুলের পাশে দাঁড়াতে গত 1 বছর ধরে সরকারিভাবে প্রতিদিন হনুমানগুলোর জন্য 16 কেজি কলা, 2 কেজি বাদাম, 50 পিস পাউরুটি ও 2 কেজি সবজি বরাদ্দ দিয়েছে বন বিভাগ। সাবরিনা লিজা, যমুনা নিউজ। আর এই ছিল রাতের বাংলাদেশে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।